আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি। তোমাদের পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে অষ্টম অধ্যায়ের আলো। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। তো ভালো করে মাথায় রাখবা, এইটা কিন্তু কখনোই পরীক্ষায় মিস হবে না এই অধ্যায় থেকে কোশ্চেন আসা। তো কোনো না কোনো কোশ্চেন আসবে। তো আমরা প্রথমত বেসিক গুলো দেখবো, তারপরে কোন টাইপের কোশ্চেন আছে সেটা দেখবো, তারপরে আমরা বোর্ড কোশ্চেন সমাধান করার ট্রাই করব। তার আগে বলো, আমাকে ভালো মতো শুনতে পাচ্ছ কিনা একটু বলো। ওকে, সবকিছু ঠিকঠাক, তাহলে আমরা এখন শুরু করি, চলো। তো আলো, আমরা নাম শোনার সাথেই আলো কি এইটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। আলো কি? আলো হচ্ছে এক ধরনের তড়িৎ চৌম্বক তরঙ্গ, যা আমাদের দর্শনের অনুভূতি যোগায়। তাহলে প্রথম প্রশ্ন যদি বলা যায় আলো কি, মানে যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব সেই অধ্যায়টা আসলে কি টপিকের উপর বেস করে আছে, সেটা হচ্ছে আলো। এই আলো কাকে বলে? আলো হচ্ছে এক ধরনের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, যা আমাদের দর্শনের অনুভূতি জাগায়। তাহলে দর্শনের অনুভূতি যোগায় কিভাবে? আমরা একটা বস্তুকে আসলে কিভাবে দেখি? ধরো তুমি আমাকে দেখতেছো, কিভাবে দেখতেছো? আমি যদি এই পাশে চলি, ধরো রাস্তা দিয়ে আমি যাচ্ছি, প্রথমে সূর্য থেকে আলো আমার উপর এসে পড়তেছে, সেই আলোটা কোনো না কোনো এক প্রসেসের মাধ্যমে আবার তোমার চোখে যাচ্ছে। এই যে একটা প্রসেসের মাধ্যমে যাচ্ছে, এই প্রসেসটা আমরা অষ্টম শ্রেণীতে পড়ে এসেছি। এটাকে বলা হয় আলোর প্রতিফলন। যেই পদ্ধতির মাধ্যমে আলো এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের বিভেদ তলে এসে আপাতিত হয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, সেটাকে আমরা বলবো আলোর প্রতিফলন। তো ঘটনা, আমরা আলোর প্রতিফলন কাকে বলে আমরা সবগুলাই শিখবো। প্রসঙ্গতে এসে গেছে দেখে আমি বললাম, ঘাবড়ানোর কিছু নেই। আমরা একদম বেসিক থেকে আলোচনা করবো। মনে করো সূর্য থেকে একটা আলো আসতেছে, একটা আলো আসছে। আমরা বলছিলাম আলো এক ধরনের তড়িৎচুম্বক তরঙ্গ, যা সদা সর্বদা সরল পথে চলে, মানুষকে দর্শনের অনুভূতি যোগায়, এবং আলোকরশ্মি তির্যক ভাবে বাঁকা হয়ে ঘোরে, মানে সোজা সরল পথে চলে কিন্তু তির্যক ভাবে। এখন একটা জিনিস চিন্তা করো, সূর্য থেকে যে আলোকরশ্মিটা আসতেছে সেটার নাম হচ্ছে আপাতিত রশ্মি। সূর্য থেকে যে আলোকরশ্মিটা আসে তার নাম হচ্ছে আপাতিত রশ্মি। আপাতিত রশ্মি যেই তলের উপর এসে আপাতিত হয়, আপাতিত রশ্মি যেই তলের উপর এসে আপাতিত হয় তাকে বলা হবে বিভেদ তল। বিভেদ তল। তাহলে বিভেদ তল কাকে বলে? আমরা একটু আগে আলোর প্রতিফলনের সংজ্ঞায় কিন্তু পড়েছি, একটা কথা আমি বলেছিলাম বিভেদ তল কি। তো বিভেদ তলটা হচ্ছে এইটাই, যেই তলের উপর আলো এসে পড়বে সেটাকে আমরা বলবো বিভেদ তল। একটু আগে আলো এসে আমার উপর পড়ছে, তাই আমি হচ্ছি তখন বিভেদ তল। আলো এসে যখন আয়নার উপর পড়বে তখন আয়নাটা হচ্ছে বিভেদ তল। আমি এখন হোয়াইট বোর্ডটাকে দেখতেছি, আলো এসে হোয়াইট বোর্ডের উপর পড়ছে, তাই হোয়াইট বোর্ডটা এখন হচ্ছে বিভেদ তল। আলো এসে যখন তোমার উপর পড়বে তুমি তখন বিভেদ তল। অর্থাৎ যেই তলের উপর আলো এসে পড়বে, আপাতিত হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে বিভেদ তল। ওকে, আচ্ছা এবার আসো, একটা নির্দিষ্ট বিন্দুতে একটা ফিক্সড পয়েন্ট এসে পড়ছে, যেই পয়েন্টে এসে পড়েছে তার আগে আসো, বিভেদ তলের উপর যদি আমরা একটা লম্ব কল্পনা করি, বিভেদ তলের উপর যখন আমরা একটা লম্ব কল্পনা করব তার নাম হচ্ছে অভিলম্ব। অভিলম্ব। তাহলে বিভেদ তল জানি কি বলেছিলাম, যেই তলের উপর আলোকরশ্মি এসে পড়বে তাকে বলা হবে বিভেদ তল, এবং বিভেদ তলের উপর যখন আমি একটা লম্ব কল্পনা করব তার নাম হচ্ছে অভিলম্ব। ভালো কথা। আপাতিত রশ্মি একটা নির্দিষ্ট বিন্দুতে এসে পড়বে, বিভেদ তলের উপর পড়বে কিন্তু একটা নির্দিষ্ট ফিক্সড পয়েন্টে পড়বে, সে ছড়াই ছিটাই যাবে না, সে একটা ফিক্সড পয়েন্টে পড়বে। এই ফিক্সড পয়েন্টটার নাম হচ্ছে আপাতন বিন্দু। আপাতন বিন্দু। এইবার কথা বোঝো, দুইটা সরল রেখা যখন পরস্পর মিলিত হয়, মিলিত স্থানে একটা কোণ উৎপন্ন হয়। তাহলে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, কে উৎপন্ন করেছে? আপাতিত রশ্মি উৎপন্ন করেছে। কোন বিন্দুতে উৎপন্ন করেছে? আপাতন বিন্দুতে উৎপন্ন করেছে। কার উপর উৎপন্ন করেছে? বিভেদ তলের উপর উৎপন্ন করেছে। কার সাথে করেছে? অভিলম্বের সাথে করেছে। এবার বলতো, যেই কোণটা উৎপন্ন করছে তাকে একটা নাম দেওয়া যায়, তার নাম হচ্ছে আপাতন কোণ।
পরীক্ষায় আসে, আপাতন কোণ কাকে বলে? আপাতন কোণ, একে আই দ্বারা প্রকাশ করা হয়। আপাতন কোণ কাকে বলে? আপাতিত রশ্মি আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অভিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করে তাকে আপাতন কোণ বলে। কথা কি বুঝতে পারছো? আমি আবার বলি, আপাতিত রশ্মি, এটা কোন রশ্মি বলো, তুমি বলো। আপাতিত রশ্মি বলো তো কোন বিন্দুতে? আপাতন বিন্দুতে। তুমি বলো কার উপর? ও বিভেদ তলের উপর। কার সাথে? অভিলম্বের সাথে। কি করেছে? কোণ উৎপন্ন করেছে। তার নাম কি? আপাতন কোণ। তাহলে আমরা সুন্দরভাবে বলতে পারতেছি, আপাতিত রশ্মি আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অভিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করে তাকে আপাতন কোণ বলে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, আলোক রশ্মি এক মাধ্যম দিয়ে চলতে চলতে, এটা কিন্তু একটা মাধ্যম, মনে করো এটা বায়ু, এই যে বায়ু মাধ্যম দিয়ে সে চলতে চলতে, ধরো এটা কাঁচে এসে আপাতিত হয়েছে, কাঁচ মাধ্যমে অন্য এক মাধ্যমের কিসে আপাতিত হয়েছে? বিভেদ তলে। তাহলে আলোক রশ্মি এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের বিভেদ তলে আপাতিত হয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে বলা হবে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন তাহলে কাকে বলে? আলোক রশ্মি এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের একটা নির্দিষ্ট মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য একটা মাধ্যমের বিভেদ তলে আপাতিত হয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসার যে ঘটনা, সেটাকেই বলা হবে আলোর প্রতিফলন। ক্লিয়ার? এবার আসো, যেই প্রতিফলনের সময় যে রাশিটা ফিরে আসে সেই রশ্মিটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। আগেরটা আমরা বলছি আপাতিত রশ্মি, এবারেরটা হবে কি? প্রতিফলিত রশ্মি। এই যে বিন্দুটা, এটাকে বলা হবে কি বিন্দু? যে বিন্দু থেকে প্রতিফলন হয়। এবার নাম হচ্ছে প্রতিফলন বিন্দু। প্রতিফলন বিন্দু। তাহলে সংজ্ঞা কি হবে? এখানে কিন্তু আরেকটা কোণ উৎপন্ন করেছে, তুমি কি দেখেছো যে এখানে আরেকটা কোণ উৎপন্ন করছে? তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছো। এই কোণটার নাম হচ্ছে প্রতিফলন কোণ। এবার তুমি বলো তো সংজ্ঞা কিভাবে দিব আমি? বলো কিভাবে সংজ্ঞা দিব? সংজ্ঞাটা আমি এভাবে দিব, প্রতিফলিত রশ্মি প্রতিফলন বিন্দুতে বিভেদ তলের উপর অভিলম্বের সাথে যেই কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। প্রতিফলিত রশ্মি কোন বিন্দুতে? বলো, প্রতিফলন বিন্দুতে। কার উপর বলো তো? বিভেদ তলের উপর। কার সাথে? অভিলম্বের সাথে। যেই কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। বুঝছো? যেই কোণ উৎপন্ন করে কি বলবো? প্রতিফলন কোণ বলবো। তাহলে এইটা মোটামুটি বেসিক, এটা হচ্ছে মোটামুটি বেসিক। এবার আমরা একটু ডিপলি যাব। ডিপলি কিভাবে যাব? এই যে আমি বলেছিলাম না বিভেদ তল, এই বিভেদ তলের উপর যখন আপাতিত হবে, এই বিভেদ তলটার উপর ডিপেন্ড করে আমরা দর্পণ চিন্তা করব, আলোর প্রতিফলন চিন্তা করব। আলোর প্রতিফলন মোটামুটি দুই প্রকার। যদি বিভেদ তলটা সমান হয়, তুমি বোঝো, তুমি চিন্তা করো, যদি বিভেদ তলটা সমান হয় তাহলে আলো সোজাই যাবে। যদি বিভেদ তলটা এরকম উঁচু নিচু হয়, এরকম মনে করো উঁচু নিচু বিভেদ তল, তখন আলো আসবে এক পাশে, যাবে আরেক দিকে, দিকটা নির্ধারণ করা সম্ভব হবে না, কিন্তু যাবে তো, তাই না? যে মাধ্যমে আসবে সেই মাধ্যমে ফেরত যাবে, এটাকেই প্রতিফলন বলেছি। তো এখানেও যাবে, এখানেও যাবে, তাহলে অবশ্যই প্রতিফলনের নিয়ম দুইটা হতে হবে। হ্যাঁ, প্রতিফলনের নিয়ম হচ্ছে দুইটা। তাহলে প্রতিফলন হয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কোনটি? যদি বিভেদ তলটা মসৃণ হয়। মসৃণ কেমন? এরকম একদম প্লেন সিম্পল। এখানে যে প্রতিফলনটা ঘটবে সেটাকেই বলা হবে নিয়মিত প্রতিফলন। আর যদি মসৃণ না হয়, যেমন তোমার বাসায় টিন দেখছো না, বিভিন্ন দোকানের উপরে টিন দেখছো, হ্যাঁ, সেই টিন গুলা কিরকম হয়? ঢেউ খেলা হয়। ওটা কি মসৃণ? না, মসৃণ না। কিন্তু ওখান থেকেও কিন্তু আলো এসে মাঝে মাঝে আমাদের চোখে লাগে না? বলো তো, লাগে না? লাগে। এইটা হচ্ছে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে অনিয়মিত অথবা ব্যাপ্ত প্রতিফলন। অনিয়মিত অথবা ব্যাপ্ত প্রতিফলন। তাহলে এবার তুমি চিন্তা করো,
যেই তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে সেই তলটা হতে হবে মসৃণ, এবং এই তলের আরেকটা নাম আছে, তাকে বলা হবে দর্পণ বা আয়না। আমি কি এটাকে দর্পণ বা আয়না বলতে পারি? দেখো তো এখানে কি আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে? যদি নিয়মিত প্রতিফলন এখানে ঘটে তাহলে এটাকে আমি দর্পণ বা আয়না বলতে পারবো, কিন্তু যদি নিয়মিত প্রতিফলন না ঘটে তাহলে এটাকে আমি দর্পণ বা আয়না বলতে পারবো না। তাহলে এবার একটু বলি, তাহলে দর্পণ বা আয়না কাকে বলে বলো? দর্পণ বা আয়না কাকে বলে? যেই তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বা আয়না বলে। দর্পণ বা আয়না, দর্পণ বা আয়না এটা কাকে বলে বলো? যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে সেটাকে আমরা বলবো হচ্ছে দর্পণ বা আয়না। দর্পণ বা আয়না মোটামুটি দুই প্রকারের হয়, বুঝছো? দর্পণ বা আয়না মোটামুটি দুই প্রকারের। এক নাম্বার যদি আমরা বলি সেটাকে বলা হবে হচ্ছে সমতল দর্পণ, দুই নাম্বার যেটাকে আমরা বলবো সেটাকে বলা হবে হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ। তুমি একটাবার চিন্তা করো তো গোলীয় দর্পণ কোনটা হতে পারে? যে দর্পণটা গোল। তোমার বান্ধবীর বা তোমার মেকআপ বক্স আছে না, সেই মেকআপ বক্সের যে আয়নাটা, এটা হচ্ছে গোলীয় আয়না। আর সমতল আয়না কোনটা বলো তো? যে ড্রেসিং টেবিলে দাঁড়ায় যেখানে তুমি এরকম এরকম করো না, সেটাই হচ্ছে হলো সমতল আয়না। তো আমরা সমতল আয়না দেখব, গোলীয় আয়না দেখব, এবং এখানে আলোর প্রতিবিম্ব গঠিত হবে কিভাবে হবে, কত নিয়মে হবে, আমরা সেগুলোও দেখব। তো আসো এখনো বলো যে ক্লাসটা শোনা যাচ্ছে কিনা, এবং দেখি কারা কারা ক্লাস করতেছো। ওকে, এবার আসো, এই যে গোলীয় দর্পণটা আছে, এই গোলীয় দর্পণ কিন্তু আরো দুই প্রকার। একটা হচ্ছে উত্তল, আর একটাকে বলবো হচ্ছে অবতল। তো আমাদের মেইন যে পড়ানোটা আজকে সেটা হবে হচ্ছে এই অবতল দর্পণ নিয়ে এবং উত্তল দর্পণ নিয়ে, এবং এখানে আলোর প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, বেসিক কিভাবে হয় গোলীয় দর্পণের, এগুলো নিয়ে আলোচনা করব। তো গোলীয় দর্পণের ক্ষেত্রে আমাদের যেটা যেটা জানতেই হবে, আসো আমরা সেটা সেটা নিয়ে আলোচনা করি। ওকে, প্রথমত বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র, দেখো গোল মানে কি? গোল মানে হচ্ছে বৃত্ত না? গোল মানে কি? একটা বৃত্ত না? এটা বৃত্ত না? বৃত্ত। তাহলে এর অবশ্যই কি আছে বলো? বৃত্তের অবশ্যই একটা কি আছে? কেন্দ্র আছে। এবার একটু চিন্তা করো তো, গোলীয় দর্পণ যেই গোলকের অংশ সেই গোলকের একটা কেন্দ্র আছে। এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটাকে বলা হবে ওই দর্পণের বক্রতার কেন্দ্র। তাহলে গোলীয় দর্পণ যেই গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে ওই দর্পণের বক্রতার কেন্দ্র বলে। এবার বলো বক্রতার ব্যাসার্ধ কি? বক্রতার ব্যাসার্ধ, আশা করি তুমি সংজ্ঞা কিন্তু দিতে পারবা। বক্রতার ব্যাসার্ধ তুমি নিজে চিন্তা করে দিতে পারবা। গোলীয় দর্পণ যেই গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে, বলা যাবে না? যাবে। গোলীয় দর্পণ যেই গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে ওই দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে, এটা আমরা বলতেই পারবো। এবার দেখো বক্রতার ব্যাসার্ধ যাওয়ার পরে এই যে একটা জায়গা আছে না, এটা ঠিক দর্পণের মাঝে কিন্তু, হ্যাঁ, তো এটাকে বলা হবে মেরু বিন্দু। তাহলে দর্পণের ঠিক মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয়। কোন দর্পণের ঠিক মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয়। এবার আসো ফোকাস। ফোকাস, মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্র, এদের মাঝামাঝি একটা বিন্দু আছে, সেই বিন্দুটাকে বলা হয় ফোকাস। আমরা যদি বইয়ের সংজ্ঞা দেই, আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত হয়ে যেই বিন্দু দিয়ে গমন করে,
অথবা যেই বিন্দু থেকে আসছে বলে মনে হয় তাকে প্রধান ফোকাস বলে। ওভাবে বলবা আগে না, আগে তুমি এটা বুঝো ফোকাসটা কোথায়। ফোকাসটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং মেরুর ঠিক মাঝে। তাহলে বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর মধ্যবিন্দুকে ফোকাস বিন্দু বলে, বলা যাবে না? বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর ঠিক মধ্যবিন্দুকে বলা হবে ফোকাস বিন্দু। ওকে, আচ্ছা এবার আসো আমরা গোলীয় দর্পণ যে পড়লাম তার মধ্যে অবতল কোনটা, উত্তল কোনটা? আচ্ছা বলতো, আয়না যখন তুমি দেখো, আয়নাকে যেই পাশে তুমি দাঁড়াও তুমি সেই পাশে দেখতেছো, কিন্তু আয়নার অপোজিট পাশে একটা প্রলেপ দেওয়া আছে, এই প্রলেপটাকে বলা হবে পাড়া লাগানো। ওকে, আচ্ছা তুমি যেই পাশে দেখতেছো দাঁড়াচ্ছ, আয়নাটা যে পাশে তোমাকে দেখা যাচ্ছে তুমি ঠিক সেই পাশে দাঁড়াচ্ছ। আচ্ছা যখন আমরা কোনো গোলককে ভাগ করব, গোলককে যখন আমরা দুই ভাগ করব তখন আমাদের দুইটা পিঠ আছে। তুমি চাইলে এই পাশেও দাঁড়াতে পারো, তুমি চাইলে এই পাশেও দাঁড়াতে পারো, আবার তুমি চাইলে এই পাশেও দাঁড়াতে পারো। তুমি এই পাশে যদি দাঁড়াও তার মানে অবশ্যই এই পাশে প্রলেপ দেওয়া আছে, এবং তুমি ওই পাশে যদি দাঁড়াও তাহলে এই পাশে প্রলেপ দেওয়া আছে। এটা হচ্ছে উপরের দিক। উপরের দিকের আরেকটা নাম হচ্ছে উত্তল দিক, আর এটা হচ্ছে ভিতরের দিকে, এটার নাম হচ্ছে অবতল দিক। আচ্ছা বলতো, এই দর্পণের মুখ দেখা যাচ্ছে কোন দিকে? উত্তল দিকে। তাহলে যে গোলীয় দর্পণের উত্তল পার্শ্বে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে উত্তল দর্পণ বলে। যে গোলীয় দর্পণের উত্তল পার্শ্বে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে উত্তল দর্পণ বলে। তাহলে অবতল দর্পণ কাকে বলে? যে গোলীয় দর্পণের অবতল পার্শ্বে, অবতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে অবতল দর্পণ বলে। যে গোলীয় দর্পণের অবতল পার্শ্বে বা অবতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে অবতল দর্পণ বলে। এখন আসো আমরা যদি বলি, চিন্তা করি, মনে করো আমরা এইটা নিয়ে চিন্তা করতেছি, এখন এইটা নিয়ে চিন্তা করতেছি, এটা উত্তল দিকে মানে উপরের দিকে প্রলেপ দেওয়া আছে, তাহলে মুখ দেখা যাবে অবশ্যই ভিতরের দিকে, তার মানে এটা একটা অবতল দর্পণ। এই যে অবতল দর্পণ, এটা হচ্ছে মেরুবিন্দু, ধরে নিলাম এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এটা হচ্ছে মনে করো ফোকাস। তাহলে আমরা এখানে লিখে নেই বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় প্রধান ফোকাস। প্রধান ফোকাসকে এফ, মনে করো আমি এইখানে কোনো বস্তু দাঁড় করে রাখছি, এটা হচ্ছে ও একটা বস্তু আয়নার সামনে দাঁড়ায় আছে, স্বাভাবিক ব্যাপার। তো বস্তুটা দর্পণ থেকে যত দূরে আছে সেটাকে বলা হবে বস্তুর দূরত্ব। এই বস্তুর দূরত্বকে ইউ, এবং বস্তুটা এখানে দাঁড়ানোর ফলে তার একটা প্রতিবিম্ব বা ছায়া দেখা যাবে আয়নার ভিতরে, এই প্রতিবিম্বটাকে বলা হবে প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব। তুমি আয়নায় দাঁড়ালে দেখবা যে হচ্ছে তোমাকে দেখা যাচ্ছে, কত দূর দেখা যাচ্ছে? তুমি আয়নায় দাঁড়াচ্ছ, তুমি আয়নার কাছে যাচ্ছ, তোমাকে কাছে দেখা যাচ্ছে, তুমি আয়না থেকে দূরে সরে আসছো, মনে হচ্ছে ভিতরে তোমাকে দূরে সরাই নিয়ে যাওয়া হচ্ছে, এরকমটা না? ওইটা হচ্ছে বিম্বের দূরত্ব। এই বিম্বের দূরত্বটাকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের সূত্রটা হবে হচ্ছে 1/u প্লাস 1/f ইজ ইকুয়াল টু 1/v। আরেকটা জিনিস বলো, এইখান থেকে যে দূরত্বটা সেটাকে বলেছিলাম আর, তাহলে এইটা কি? আর ডিভাইডেড বাই 2, আর ডিভাইডেড বাই 2 মানে আর এর অর্ধেক, দুইটা অর্ধেক মিলে একটা হয়েছে। সো এই যে ফোকাস, এই এফ সমান সমান আমরা বলতে পারি হচ্ছে আর সমান সমান এফ সমান সমান বলতে পারি হচ্ছে আর এর অর্ধেক, অথবা আর সমান সমান বলতে পারি 2f।
ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের সেই চিরসীনা সূত্র, যে সূত্র দিয়ে আমরা এই অধ্যায়ের সমস্ত ম্যাথ গুলো করবো। যতগুলা ম্যাথ আছে সেগুলো করবো হচ্ছে এই সূত্র দিয়ে। ওকে, তো এটা আমরা মনে রাখবো। 1/u প্লাস 1/v, এখানে ভুল হয়েছে, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। আর কোনটাকে কি বলা হয় আমি লিখে দিয়েছি, তো এটা একটু ভালো করে আগে তুলে নিব, ভিডিওটা পজ করে তারপরে আমরা বাকি ক্লাসগুলো করে ফেলবো আশা করি। ওকে, আচ্ছা নাও একটু তুলে নাও।